২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেরালার কোল্লাম জেলার ছোট্ট শহর আঞ্চালে একটি ভয়াবহ খবর ছড়িয়ে পড়ে। একটি ট্রিপল মার্ডার, ৩ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এই কেসটাকে অন্য সব কেস থেকে আলাদা করেছিল একটি বিষয়। পুলিশ খুব দ্রুতই অপরাধীদের চিহ্নিত করতে পেরেছিল। তাদের নাম, ছবি, আর্থিক লেনদেনের রেকর্ড সবই ছিল পুলিশের হাতে। এমনকি সাক্ষীরাও ছিল যারা ২ অভিযুক্তকে চিনতে পারত। তবুও ওই ২ ব্যক্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। এরপর শুরু হয় কেরালার অপরাধ ইতিহাসের অন্যতম দীর্ঘ ও হতাশাজনক অনুসন্ধান। তদন্তকারীরা বিভিন্ন শহরে ছুটে বেড়ান, এটিএম লেনদেন ট্র্যাক করেন, এমনকি সেনাবাহিনীরও সাহায্য নেন। কিন্তু প্রতিবারই যখন মনে হতো তারা অপরাধীদের কাছে পৌঁছে গেছেন, তখনই সব সূত্র ঠান্ডা হয়ে যেত। প্রায় ২ দশক কেটে যায়। মনে হচ্ছিল এই ২ খুনি হয়তো আর কখনোই ধরা পড়বে না। সব কিছু যখন প্রায় শেষ, ঠিক তখনই পুলিশ নেয় এক শেষ মরিয়া বাজি। তারা ভরসা করে এমন এক শক্তির ওপর যা সময়কেও চ্যালেঞ্জ জানাতে পারে। এটাই কেরালার সেই ট্রিপল মার্ডার কেস, একটি ঘটনা যা শুধু অপরাধ নয়, বরং দীর্ঘ অপেক্ষা, অদম্য অনুসন্ধান ও ন্যায় বিচারের গল্প। এই কাহিনীটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০৬ সালের সেই ফেব্রুয়ারির সকালে। সেদিনের সকালটা ছিল একেবারে সাধারণ। শান্তাম্মা রান্না করেছিলেন মুগ ডাল এবং তার মেয়ে রেঞ্জিনির জন্য ১ গ্লাস দুধ ঢেলে রেখে বাইরে কিছু কাজ সারতে বেরিয়ে যান। রেঞ্জিনির শক্তি দরকার ছিল, কারণ মাত্র ১৭ দিন আগে সে যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। রেঞ্জিনি একজন অবিবাহিত মা হওয়ার সামাজিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। নিজের আর নিজের সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছিল সে। কিন্তু সে জানত না, কেউ একজন ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে তার সেই ভবিষ্যৎ আর কখনো আসবে না। যখন শান্তাম্মা ফিরে আসেন, তখন তার সামনে যে দৃশ্য ছিল তা কল্পনারও বাইরে। রেঞ্জিনি এবং তার ২ নবজাতক কন্যা, ৩ জনকেই গলা কেটে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনার পিছনের সত্য জানার আগে আমাদের জানতে হবে এই ২ নারীর জীবনের গল্প। শান্তাম্মার জীবন কখনোই সহজ ছিল না। বিয়ে করেছিলেন, সংসার গড়েছিলেন, একটি সুন্দর কন্যা সন্তান হয়েছিল। কিন্তু হঠাৎই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, যখন রেঞ্জিনি তখনও ছোট। এক মুহূর্তেই সব দায়িত্ব এসে পড়ে শান্তাম্মার কাঁধে। একজন সিঙ্গেল মা হিসেবে তিনি যে কোনো কাজ করতেন যা পেতেন। শেষ পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ পান। বেতন খুব বেশি ছিল না, কিন্তু তাতেই কোনোভাবে মেয়েকে নিয়ে দিন কাটছিল। এরই মধ্যে একসময় শান্তাম্মাকে একটি বড় অপারেশন, হিস্টেরেক্টমি করাতে হয়। কিন্তু এই কঠিন সময়েও তার পাশে ছিল রেঞ্জিনি। মেয়েই ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। শান্তাম্মা নিজেই বলেছিলেন, আমার মেয়েই ছিল আমার সব কিছু, আমার দেখাশোনা করার একমাত্র মানুষ। যখন রেঞ্জিনি বড় হয়, তখন সে মায়ের সাথে আঞ্চালে একটি ছোট সাধারণ বাড়িতে থাকত। কোনো বিলাসিতা ছিল না, কোনো বাড়তি কিছু ছিল না, কিন্তু সেটাই ছিল তাদের নিজের একটা পৃথিবী। সে সেখানেই বড় হয়েছে। নিজের চোখে দেখেছে তার মা কিভাবে প্রতিদিন নিজের সব কিছু বিসর্জন দিয়ে সংসারের আলো জ্বালিয়ে রেখেছেন। সেই সংগ্রামের মাঝেই রেঞ্জিনি নিজের জন্য একটা শান্ত, ছোট কিন্তু সুখী জীবন গড়ে তুলেছিল। খুব সাধারণ, কিন্তু তার কাছে সেটাই ছিল যথেষ্ট। একই শহরে থাকত দিলীপ কুমার নামে এক যুবক, যে ছিল ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য। ছোট শহরে যেমনটা হয়, একসময় তাদের পথ একে অপরের সাথে মিলে যায়। এখান থেকেই গল্পটা জটিল হয়ে ওঠে, কারণ রেঞ্জিনি আর দিলীপের সম্পর্ক নিয়ে আসলে ২টি ভিন্ন গল্প প্রচলিত আছে। বেশিরভাগ সংবাদ মাধ্যম যে গল্পটা তুলে ধরেছে তা হলো রেঞ্জিনি আর দিলীপ হঠাৎ করে পরিচিত হয়, তারপর বন্ধুত্ব গড়ে ওঠে, আর ধীরে ধীরে সেই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়। তখন রেঞ্জিনির বয়স প্রায় ২০, জীবনে ভরপুর আর ভালোবাসায় ডুবেছিল পুরোপুরি। সে বিশ্বাস করত এটাই তার ভবিষ্যৎ, তারা কখনো আলাদা হবে না। তারা বিবাহিত ছিল না, হয়তো শারীরিক সম্পর্কে জড়ানো উচিতও ছিল না, কিন্তু একে অপরের সাথে এতটাই সুখী ছিল যে তারা সেই সীমা অতিক্রম করেছিল। কিন্তু রেঞ্জিনির মা শান্তাম্মার গল্প একেবারেই আলাদা। তার মতে এখানে কোনো প্রেম ছিল না, কোনো বন্ধুত্বও না, কোনো সম্পর্কই ছিল না, বরং দিলীপ অনেক দিন ধরেই রেঞ্জিনিকে অনুসরণ করছিল। তারা যখন প্রতিবেশী হয়, তখন থেকেই সে রেঞ্জিনির উপর নজর রাখত। একদিন যখন শান্তাম্মা তার অপারেশনের পর হাসপাতালে ভর্তি ছিলেন, রেঞ্জিনি একা বাড়িতে ছিল। সেই সুযোগটাই নেয় দিলীপ। সে আগে থেকেই বাড়ির ভিতরে লুকিয়েছিল।
রেঞ্জিনি বাড়িতে ঢুকতেই সে হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অচেতন করার জন্য কিছু ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই রেঞ্জিনি অজ্ঞান হয়ে যায়। তারপর কি হয়েছিল সে কিছুই জানত না। পরের দিন যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একা খুঁজে পায়। শরীরের নিচের অংশে অসহ্য যন্ত্রণা আর মনে প্রায় কিছুই নেই। শেষ যে জিনিসটা তার মনে ছিল, একজন মানুষের মুখ। তারপর সব অন্ধকার। সকালের ঠান্ডা আলোয় সে যখন চারপাশে রক্ত দেখতে পায়, তখনই সে বুঝে যায় তার সাথে ঠিক কী ঘটেছে। কিছুদিন পর রেঞ্জিনি জানতে পারে সে গর্ভবতী, তাও আবার যমজ সন্তানের মা হতে চলেছে। এটা তার জন্য ছিল এক বিশাল ধাক্কা। সে অবিবাহিত, আর এশিয়ার অনেক জায়গাতেই এখনও পর্যন্ত অবিবাহিত অবস্থায় মা হওয়া মানেই কঠিন সামাজিক চাপ, তিরস্কার, ফিসফাস সব কিছু একসাথে। রেঞ্জিনি অনেক ভেবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে তার সন্তানদের জন্ম দেবে। 2006 সালের 24শে জানুয়ারি সে দুটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতালে থাকাকালীন তার সাথে পরিচয় হয় অনিল কুমার নামে এক ব্যক্তির। সে নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেয় এবং জানায় তার এক আত্মীয় একই হাসপাতালে সন্তান জন্ম দিতে ভর্তি হয়েছে। এই মিলটা রেঞ্জিনিকে স্বস্তি দেয়। অনিল ছিল শান্ত স্বভাবের, ভদ্র আর সাহায্যপ্রবণ। এমন এক কঠিন ও একাকী সময়ে তার মতো একজন মানুষের উপস্থিতি যেন একটু স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। এমনকি প্রয়োজনে রক্ত দিতে পারবে বলে সে হাসপাতালের কাছেই থাকত, কারণ তাদের রক্তের গ্রুপ নাকি এক। ধীরে ধীরে রেঞ্জিনি তার উপর ভরসা করতে শুরু করে। নিজের জীবনের সব কথা, গর্ভধারণ থেকে শুরু করে সব কষ্ট, সব কিছু খুলে বলে তাকে। হাসপাতাল থেকে ছাড়ার দিন অনিল নিজেই শান্তাম্মা, রেঞ্জিনি এবং নবজাতক যমজ সন্তানদের বাড়ি পৌঁছে দেয়। রেঞ্জিনি ভেবেছিল সে একজন সত্যিকারের বন্ধু পেয়েছে, কিন্তু সে ভুল ছিল। অনিল আসলে সেই মানুষটা ছিল না যাকে সে নিজের বলে ভেবেছিল। তার আসল নাম ছিল রাজেশ, আর সে দিলীপ কুমারের সঙ্গে একই ইউনিটে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিল। যে মানুষটাকে রেঞ্জিনে একজন সহানুভূতি ছিল অপরিচিত ভেবেছিল, সে আসলে অপরিচিত ছিল না, আর কোনোভাবেই তার বন্ধু তো নয়ই। এদিকে যমজ সন্তান জন্মানোর পর শান্তাম্মা বুঝতে পারেন এভাবে আর চলবে না, এই শহর ছেড়ে যেতে হবে। চারদিকে গুজব ছড়িয়ে পড়েছিল, সমাজের কটূক্তি আর তিরস্কার থামছিল না। রাজেশের, তখনও যাকে তারা অনিল নামে চিনত, তার সাহায্যে তারা অন্য একটি শহরের উপকণ্ঠে একটি ভাড়া বাড়ি নেয়। কিন্তু শহর বদলালেও মানুষের কথা বদলায়নি। গুজব যেন তাদের পিছু নিয়েই গেল। শেষ পর্যন্ত রেঞ্জিনি সিদ্ধান্ত নেয় সে আর পালিয়ে বেড়াবে না, সে আঞ্চলে ফিরে আসে, যাই হোক সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবে বলে। কিন্তু সমাজের চাপ কমেনি। শুরুতে তারা এক আত্মীয়ের বাড়িতে থাকছিল, আর সেখানেও শান্তি ছিল না। শুধু প্রতিবেশী নয়, নিজেদের আত্মীয়রাও তাকে নিয়ে নানা কথা বলতো। এই সব কিছুর ইতি টানতে চেয়েছিল রেঞ্জিনি, তাই সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার জন্য নিশ্চয়ই ভীষণ কঠিন ছিল। সে দিলীপ কুমারকে একটি চিঠি লেখে। কোনো রাগ বা অভিযোগ নয়, একটা অনুরোধ। সে শুধু চেয়েছিল দিলীপ সত্যিটা স্বীকার করুক, আনুষ্ঠানিকভাবে যমজ সন্তানদের নিজের সন্তান হিসাবে স্বীকৃতি দিক, যাতে অন্তত তাদের জন্ম সনদে বাবার নামটা থাকে। কিন্তু দিলীপ পিতৃত্ব অস্বীকার করে। এরপর রেঞ্জিনি বিষয়টি পুলিশ বা রাজ্য মহিলা কমিশনের কাছে নিয়ে যায়। শান্তাম্মা সেই পথেই এগিয়ে যায়। কমিশনের সামনে হাজির হলে রেঞ্জিনিকে বলা হয় তার গর্ভধারণকে একটি সম্মতিসূচক সম্পর্কের ফল হিসাবে উপস্থাপন করতে। যুক্তি ছিল এতে করে দিলীপ বিষয়টি সহজভাবে নেবে এবং সহযোগিতা করতে পারে। অনেকেই মনে করেন এই কারণেই পরে মিডিয়াতে রেঞ্জিনি ও দিলীপের সম্পর্ককে প্রেমের গল্প হিসাবে দেখানো হয়। কমিশন পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের নির্দেশ দেয়। দিলীপের পরিবার এতে রাজি হয়, কারণ তারা শুরু থেকেই সন্দিহান ছিল এবং রেঞ্জিনির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু সেই ফলাফল আর কোনো কাজে আসেনি। রিপোর্ট আসার আগেই ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি। 10 ফেব্রুয়ারি 2006। সেদিন রাজেশ, তখনও অনিল নামেই পরিচিত, স্বাভাবিক ভিজিটের মতো করেই রেঞ্জিনির বাড়িতে আসে। কিছুক্ষণ পর সে শান্তাম্মাকে বলে যমজদের জন্ম সনদের কাজ সারতে হলে তাকে স্থানীয় প্রশাসনিক অফিসে যেতে হবে। শান্তাম্মা তাতে রাজি হন। তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, রেখে যান রেঞ্জিনি, রাজেশ এবং 2 নবজাতক সন্তানকে। ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল রাজেশ। শান্তাম্মা বেরিয়ে যেতেই সে রেঞ্জিনির উপর হামলা করে, তাকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে হত্যা করে। এরপর একইভাবে
হত্যা করে 2 নিরীহ নবজাতক শিশুকেও। সে কোনো প্রমাণ মুছে ফেলার চেষ্টাও করেনি, সব কিছু সেভাবেই ফেলে রেখে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন যখন শান্তাম্মা বাড়ি ফেরেন, হাতে ছিল রেঞ্জিনির জন্য আনা আঙুর আর ডিম, তখন বাড়িটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ লাগে। তিনি রেঞ্জিনির নাম ধরে ডাকেন, ঘরের ভেতর হাঁটতে হাঁটতে খুঁজতে থাকেন, আর তারপর তিনি তাদের খুঁজে পান। চারদিকে শুধু রক্ত, এক বিভীষিকাময় দৃশ্য। স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি সান্টো পরে সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, আমরা ভেতরে ঢুকে বাচ্চাদের দেহ দেখলাম, তাদের মুখের উপর পিঁপড়া হাঁটছিল। সেই দৃশ্য আমি কখনো ভুলতে পারব না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। প্রথম বড় সূত্রটি আসে ঘটনাস্থলে পাওয়া একটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে। সেটি ধরে পুলিশ আসল মালিকের কাছে পৌঁছায়। তিনি জানান তিনি বাইকটি অন্য একটি শহরের একটি সেকেন্ড হ্যান্ড দোকানে বিক্রি করেছিলেন। পুলিশ সেই দোকানে যায়। যখন তারা কর্মচারীকে দিলীপ কুমারের ছবি দেখায়, যে ছিল রেঞ্জিনির সাথে সবচেয়ে সরাসরি জড়িত ব্যক্তি, সে সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেলে। কিন্তু এখানেই শেষ নয়, কর্মচারী আরও জানায় দিলীপের সঙ্গে আরেকজন লোক ছিল। সেই ব্যক্তি তাকে কাছের একটি এটিএমে নিয়ে গিয়ে ৬,০০০ টাকা, প্রায় $৬৫ তুলতে বলেছিল। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ সূত্র, কিন্তু কর্মচারী দ্বিতীয় ব্যক্তির নাম জানত না। তাই পুলিশ এটিএম লেনদেনের রেকর্ড খুঁজতে শুরু করে, আর সেখানেই মেলে সেই তথ্য, একটি লেনদেন যার রাজেশ নামের একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। পুলিশ তখন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে। সেখান থেকে নিশ্চিত করা হয় হত্যার সময় রাজেশ ছুটিতে ছিল। সেনাবাহিনী তার একটি ছবি পাঠায় এবং শান্তাম্মা এবং দোকানের কর্মচারী দুজনেই তাকে শনাক্ত করে। তারা যে ব্যক্তির সাথে দেখা করেছিল সেই ছিল রাজেশ। এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করে। দিলীপ সম্ভবত রেঞ্জিনির গর্ভধারণের কথা জানার পর থেকেই এই হত্যার পরিকল্পনা করেছিল। সে রাজেশকে কাজে লাগায় রেঞ্জিনির কাছে যাওয়ার জন্য, তার বিশ্বাস অর্জনের জন্য, আর সঠিক সময়ে রাজেশই সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু পুলিশ যখন ধীরে ধীরে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, তখনই দিলীপ বুঝতে পারে সে সন্দেহের তালিকায় আছে। সে সেনাবাহিনী থেকে পালিয়ে যায়। রাজেশও আর কখনো সেনাবাহিনীতে ফিরে যায়নি। ফলে ২০০৬ সালের মার্চ মাসে হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরেই সেনাবাহিনী তাদের দুজনকেই আনুষ্ঠানিকভাবে ডেজার্টার ঘোষণা করে। জেলা পরিদর্শক সাভাসের নেতৃত্বে পুলিশ তাদের ধরার জন্য সব রকম চেষ্টা করে। এটিএম রেকর্ডে দেখা যায় দিলীপ দিল্লি, নাসিক ও নাগপুরে ঘোরাফেরা করেছে। পুলিশও সেই শহরগুলোতে ছুটে যায় তাদের পিছু পিছু। কিন্তু প্রতিবার দিলীপ ও রাজেশ হাতছাড়া হয়ে যায়। ২০১০ সালে হাইকোর্ট এই মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর হাতে তুলে দেয়। ২০১৩ সালের মধ্যে সিবিআই আনুষ্ঠানিকভাবে দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। আদালত তাদের প্রোক্লেমড অফেন্ডার ঘোষণা করে, অর্থাৎ আইনের চোখে তারা পলাতক অপরাধী হিসাবে স্বীকৃতি পায়। তবুও কোনো গ্রেপ্তার হয়নি। সময়ের সাথে সাথে সব সূত্র যেন ঠান্ডা হয়ে যায়। বছর কেটে যায়। তারপর একদিন একটি সাধারণ কথোপকথন সব কিছু বদলে দেবে। সান্নাভাস, তখন তিনি একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কেরালা পুলিশ ইন্টেলিজেন্স উইংয়ের সহকর্মীদের সাথে এই মামলাটি নিয়ে আলোচনা করছিলেন। হয়তো এটা তার মনের বোঝা হালকা করার চেষ্টা ছিল, একটি এমন কেস যা তিনি কখনোই শেষ করতে পারেননি। সান্নাভাসের কাছে এই কেসটা কখনোই শেষ হয়নি। তার মনে এখনও ভেসে উঠত শান্তাম্মার মুখ, এখনও কষ্ট দিত এই চিন্তা, এত বড় অপরাধ করে দুইজন মানুষ বছরের পর বছর মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে কোনো শাস্তি ছাড়াই। কিন্তু তিনি জানতেন না তার সেই কথোপকথনই নতুন এক সূচনার পথ খুলে দেবে। তার সহকর্মীদের একজন এই চ্যালেঞ্জটাকে নিজের করে নেন। ২০২৩ সালে কেরালা পুলিশ ইন্টেলিজেন্স উইং নীরবে আবার এই কেসটি খুলে বসে। যদিও আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব তখনও সিবিআইয়ের হাতেই ছিল, তবুও তারা চেষ্টা করতে চেয়েছিল হয়তো এবার কিছু পাওয়া যাবে। এই সময় তাদের হাতে ছিল এমন একটি জিনিস যা আগে কখনো ছিল না, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রথমেই তারা দিলীপ ও রাজেশের পুরনো ছবিগুলো খতিয়ে দেখে, কিন্তু সেই ছবিগুলো ছিল ১ দশকেরও বেশি পুরনো। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে তাদের চেহারা কেমন হতে পারে তা বোঝা কঠিন ছিল। তাই তারা এআই ব্যবহার করে সেই ছবিগুলো এজ বা বয়স বাড়িয়ে নতুন করে তৈরি করে। প্রায় ২০ বছর পর তারা দেখতে কেমন হতে পারে তার বাস্তবসম্মত ছবি বানানো হয়। টিমটি বারবার বিভিন্ন প্রম্পট ব্যবহার করে, প্ল্যাটফর্ম পরিবর্তন করে এবং সম্ভাব্য সব কিছু সমন্বয় করে মুখের বলিরেখা, চুলের দৈর্ঘ্য, সম্ভাব্য দাগ সব কিছু মিলিয়ে যতটা সম্ভব বাস্তবসম্মত একটি চেহারা তৈরি করার চেষ্টা করে। তারপর সেই নতুন তৈরি ছবিগুলো নিয়ে তারা রিভার্স ইমেজ সার্চ চালায়, আর সেখানেই মেলে বড় সাফল্য।
একটি পাবলিক ফেসবুক পেজে শেয়ার করা একটি বিয়ের ছবির সাথে মিল পাওয়া যায়। কে প্রথমে শনাক্ত হয়েছিল তা নিয়ে কিছু মতভেদ আছে, কেউ বলেন দিলীপ, কেউ বলেন রাজেশ, কিন্তু যাই হোক পুলিশ অবশেষে তাদের অবস্থান খুঁজে পায় পুডুচেরি শহরে। প্রায় 20 বছরের মধ্যে তারা নিজেদের পুরোপুরি বদলে ফেলেছিল, নতুন নাম নিয়েছিল, ভুয়া পরিচয়পত্র বানিয়েছিল, দুজনেই বিয়ে করেছিল। দিলীপ বিষ্ণু নাম নিয়ে এমনকি একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মও খুলেছিল। তারা খুব নিঃশব্দে স্থানীয় সমাজে মিশে গিয়েছিল, তাদের অন্ধকার অতীতকে লুকিয়ে। যখন ইন্টেলিজেন্স উইং তাদের নতুন পরিচয় নিশ্চিত করে, তখনই তারা স্থানীয় সিবিআই ইউনিটকে জানায়। অবশেষে 2025 সালের 4 জানুয়ারি, প্রায় 19 বছর পর, পুডুচেরিতে গ্রেফতার করা হয় দিলীপ ও রাজেশকে। গ্রেফতারের পর দিলীপ স্বীকার করে রেঞ্জিনি যখন গর্ভবতী ছিল তখন থেকেই সে হত্যার পরিকল্পনা করছিল। অর্থাৎ তার নিজের সন্তানরা জন্ম নেওয়ার আগেই সে ঠিক করে ফেলেছিল কখন তাদের জীবন শেষ করবে। শান্তাম্মার জন্য এই গ্রেফতার ছিল বহু বছরের অপেক্ষার শেষ, একটা বন্ধ অধ্যায়, একটা ক্লোজার। তিনি এক মুহূর্তের জন্য বিশ্বাস হারাননি যে ন্যায় বিচার একদিন আসবেই। হত্যাকাণ্ডের পরের বছরগুলোতে তিনি অন্য শহরে চলে যান, ফ্যাক্টরির কাজ ছেড়ে দেন এবং মন্দিরে শ্রীমদ্ ভাগবত পাঠ করে জীবিকা নির্বাহ শুরু করেন। তিনি নিজের জীবনকে আবার গড়ে তোলেন বিশ্বাস আর ধর্মের ওপর ভিত্তি করে। যখন শান্নাবাস তাকে ব্যক্তিগতভাবে ফোন করে এই খবর জানান, তখন তিনি একটি মন্দিরে ছিলেন। খবরটা শুনে তিনি ফোনেই ভেঙে পড়েন। তিনি বলেন 19 বছর ধরে যে ভার তিনি বয়ে চলেছিলেন সেটা যেন অবশেষে তার কাঁধ থেকে নেমে গেছে। অবশেষে আশা জেগেছে যে খুনিরা তাদের শাস্তি পাবে। খবর অনুযায়ী বর্তমানে দিলীপ ও রাজেশ কারাগারে রয়েছে। পরবর্তীতে কি হবে তা এখনও স্পষ্ট নয়, তবে শান্তাম্মা চান আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই দুই ব্যক্তিকে, যারা তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এক সকালে তিনি তার পুরো পরিবার হারিয়েছেন এবং প্রায় 20 বছর ধরে সেই যন্ত্রণা নিয়ে বেঁচে চলেছেন, জেনে যে খুনিরা বাইরে কোথাও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে তিনি ভাগ্যবান ছিলেন, কারণ পুলিশের একজন কর্মকর্তা এই কেসটা কখনো ছাড়েননি, যার অদম্য চেষ্টাতেই আবার কেসটি খোলা হয় এবং শেষ পর্যন্ত দিলীপ ও রাজেশ গ্রেফতার হয়। আর এই গল্পের আরেক অপ্রত্যাশিত নায়ক এআই। আজকের দিনে এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক থাকলেও এই একটি ঘটনায় এটি একটি কোল্ড কেস ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আশা করা যায় এর মাধ্যমে রেঞ্জিনি ও তার 2 শিশুকন্যার জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে, যাদের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। আপনার কি মনে হয়, ভবিষ্যতে অপরাধ তদন্তে এআই আরও ইতিবাচকভাবে ব্যবহার করা যেতে পারে? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।